নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে শক্তিশালী হচ্ছে অগপ দল, আজ গঠিত হলো 2 সমষ্টি কমিটি। নতুন এসওপিতে ক্ষুব্ধ যাত্রীবাহী যান চালকরা, করিমগঞ্জ এএসটিসি কার্যালয়ের সামনে করলেন বিক্ষোভ প্রদর্শন। মেঘালয়ে করিমগঞ্জের চালককে হত্যা, প্রতিবাদে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল বিডিএফ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড়ে ক্রমে শক্তিশালী হচ্ছে অগপ দল। আজ জেলার উদারবন্দ ও সুনাই সমষ্টিতে গঠিত হল দলের সমষ্টি কমিটি। অসম গণপরিষদ উদারবন্দ বিধানসভা সমষ্টির সাধারণ সভা অনুষ্ঠিত হল উদারবন্দে। অনুষ্ঠানে মুখ্য অতিথিরূপে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুনীল ডেকা, বিমলেন্দু সিনহা, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুনীল ডেকা সংগঠনকে শক্তিশালী করে তোলার উপর গুরুত্ব দেন। উদারবন্দ বিধানসভা সমষ্টিতে আগামী নির্বাচনে যাতে অসম গণপরিষদ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এর উপরই গুরুত্ব দেন তিনি। গতকালকের থেকে বরাকেতে হওয়াটা টোটালি পাল্টে গেছে। জানেন আপনারা সুস্থতাতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেলেন। গতকালকে আপনার কমলাক্ষ দে প্রকাশ এসে কংগ্রেস অফিসে গিয়ে মিটিং করলেন এবং ভাষা ক্লাবে সুস্মিতা দেবী গিয়ে মিটিং করলেন। আপনারা তো নিশ্চয়ই শুনছেন। কংগ্রেস শেষ। এখন বিজেপি এবং এজিপি থাকতে লাগবে এখানে করার জন্য। আমি সংগঠন ইতিমধ্যে দল আছে, কেবল ঠিক মাঝ ভাগত আমার সংগঠনটো কিছু পরিমাণে দুর্বল হয়েছে, কিন্তু লাহে লাহে একাধিকভাৱে সংগঠন শক্তিশালী কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছো। আৰু তাৰ কাৰণে মোক আৰু বিমলেন্দু সিনহা আৰু সেলিমুদ্দিন লস্কৰ ডাঙৰীয়া আমাক দায়িত্ব দিয়া হৈছে যে শিলচৰ লোকসভা সমষ্টিৰ যিমানকেইটা বিধান পৰিষদ আছে এই বিধান পৰিষদক শক্তিশালী কৰিব লাগে আৰু আগন্তুক দিনত আমি গণ পৰিষদলৈ এককভাৱে যাতে সকলোতে নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিব পাৰোঁ তেনেধৰণৰ এটা পৰিৱেশ সৃষ্টি কৰিব। বিজেপি না হয় এজিপি দলে যোগদানের চেষ্টা চালাচ্ছেন সুনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। মঙ্গলবার সুনাই সাংগঠনিক সভায় মন্তব্য করলেন অসম গণপরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ডেকা। তিনি বলেন, করিমউদ্দিন বড়বুইয়া এআইইউডিএফ থেকে নির্বাচিত হলেও সুনাই সমষ্টির সাথে প্রতারণা করে দলবদল করার চেষ্টা করছেন। এআইইউডিএফ দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলকেও এক হাত নেন তিনি বলেন, নিজের ব্যবসার জন্য রাজনীতি করছেন আজমল। সোনাই ক্লাবে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভায় সংগঠনের সোনাই বিধানসভা পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয় আব্দুল আহাদ চৌধুরীকে, সোনাই শহর কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় শাহিদ আহমেদ লস্করকে। সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা বিমল সিংহ, সেলিমউদ্দিন বড়বুইয়া প্রমুখ। সভায় বেশ কয়েকজন অন্য দল ত্যাগ করে অগপ দলে যোগদান করেন। কাৰণ সংখ্যালঘু নামৰ ৰাজনীতি কৰি আপোনালোকক ভোট বেংক হিচাপে লৈ আপোনালোকৰ পৰা ভোটটো লৈ জিকি যায়, আৰু জিকি যায় তেওঁ কৰে কি, তেওঁলোকে নিজৰ ফাইদাৰ কাৰণে নিজৰ সুবিধাৰ কাৰণে তেওঁলোকে ৰাজনীতি কৰে। মই এটা এই সমষ্টিটোৰ বিধায়কৰ কথা কৈছোঁ, করিমউদ্দিন বড়বুইয়া ডাঙৰীয়া। এআইইউডিএফৰ ইলেকশ্যনৰ আগত আপোনালোকৰ আগত একদম শিৰ ফুলাই ফুলাই ক'লে, গালি পাৰিলে বিজেপিক, চবকে গালি পাৰিলে। এতিয়া বিজেপি যোগদান কৰে, মই যিখিনি জানো তেখেতে বিজেপিত আৰু এজিপিতো যোগদান কৰাৰ চেষ্টা কৰি আছে। এনে নেতা নালাগে আমাক, যি নেতাই ৰাইজক বঞ্চিত কৰি ৰাইজক আগুৱা মাৰি তেওঁ বেলেগ ৰাজনীতি কৰিব পাৰে, তেনে নেতা আমাক নালাগে। ক্ষোভের উদ্গীরণ ঘটল পরিবহন মালিক থেকে চালক হ্যান্ডিম্যানের। পাশাপাশি অসন্তুষ্টির প্রতিচ্ছবি ফুটে উঠল যাত্রীদের মধ্যে। কেননা সরকারি তরফে নতুন এসওপি কার্যকরী হলেও আন্তঃজেলা যাতায়াতের সুবন্দোবস্ত হয়ে ওঠেনি। প্রশাসনের কাছে নিজেদের বাহন সমঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন গাড়ি চালকরা। এদিকে করিমগঞ্জ এএসটিসি কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন মালিকপক্ষ ও চালকপক্ষ হ্যান্ডিম্যানরা।
স্লোগানে স্লোগানে সরগরম করে দেন কার্যালয় চত্বর। তাদের স্পষ্ট কথা, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আন্তঃজেলা যাতায়াত ব্যবস্থা। তাদের পিঠ দেয়ালে গিয়ে লেগেছে, সংসার চালানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল, অর্ধাহারে অতিবাহিত করছিলেন দিন। নতুন এসওপি কার্যকরী হওয়ায় তাদের আশা ছিল যাতায়াত ব্যবস্থা সুগম হবে, কিন্তু তাদের প্রত্যাশার অপমৃত্যু ঘটল। করিমগঞ্জ থেকে ভিটিভি প্রতিনিধি জয়দীপ দেবের রিপোর্ট। আপনারা জানেন, অবগত আছেন নিশ্চয় যে প্রায় 4 মাস থেকে আমাদের বাস গাড়িগুলো বন্ধ। আমাদের খুব দুর্দশার মধ্যে আমাদের দিন যাচ্ছে। আমাদের ড্রাইভার, হ্যান্ডিম্যান, মালিক সবারই অবস্থা খুব খারাপ। তার সঙ্গে আছে ইএমআই প্রেশার, তার সঙ্গে আছে রাজ্য সরকারের বারবার এখন চিঠি দিচ্ছে যে রোড ট্যাক্স ক্লিয়ার করো আগামী মাসের মধ্যে। আমরা রোড ট্যাক্স কোথা থেকে দেবো? হোয়ারাস তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বাস বা কমার্শিয়াল গাড়ি 2 বছরের জন্য রোড ট্যাক্স মাফ করে দিয়েছে, কিন্তু আমাদের সরকার সেই পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। তাই আমরা চাচ্ছি যে আমাদেরকে জীবিত রাখার জন্য, আমাদের এই বাস ইন্ডাস্ট্রিটা, এই ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি জীবিত রাখার জন্য আমাদের রোড ট্যাক্স মাফ করা হোক। গাড়ির যত কাগজপত্র অর্থাৎ ইন্স্যুরেন্স, ভ্যালিডিটি, পারমিট সবগুলো আগামী 2 বছরের জন্য ডেট এক্সটেনশন করে দেওয়া হোক। এটাই আমাদের মুখ্য দাবি এই ইয়েতে। আর আপনারা দেখুন প্লেনে মানুষ বাইরের থেকে আসছে, তখন কোভিড আসে না। ট্রেন রেগুলার চলছে, সেখানে ট্রেনে মানুষ গেলে কোভিড হয় না, কিন্তু বাসের জন্য কেন এই দৃশ্যারিতা? বা বাস চললে কি হয় আমি সেই জিনিসটাই বুঝে পাচ্ছি না। সরকার বলে, সিএম সাহেব বলেন যে আজকে খুলবে, কালকে খুলবে। আমরা সেইভাবে তাকিয়ে আছি ওনাদের উপর, এবং আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের অর্থনৈতিকভাবে আমরা একদম ভেঙে পড়েছি এই বিগত 4 মাসে। গত 16 তারিখে যে এসওপি বেরিয়েছে তাতে বলছে যে অন্তরাজ্য প্রাইভেট ট্যাক্সিগুলো চলবে এখানে, কিন্তু এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখবেন এখনই বাস স্ট্যান্ডের সামনে গাড়ি লাগানো, ছোটো ছোটো গাড়িগুলো, অল্টো, ইন্ডিকাগুলো 200 টাকা করে প্যাসেঞ্জার ভাড়া নিয়ে ওরা ডাইরেক্ট প্যাসেঞ্জার নিয়ে শিলচর যাচ্ছে। কিন্তু এইভাবে ওদের গাড়ি চালানোর কথা না। দ্বিতীয় বা প্রশাসন কারও এইসব খেয়াল নজর দিচ্ছে না, তার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। মেঘালয়ে বরাকের বাঙালি ড্রাইভার অলোক দাসের নির্মম হত্যার প্রতিবাদে আজ শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল বিডিএফ যুব ফ্রন্ট। বরাকের দোহালিয়া গ্রামের বাসিন্দা ড্রাইভার অলোক দাস এফসিআই এর চালের লরি পৌঁছে দিতে মেঘালয়ে গিয়েছিলেন। গত 16 আগস্ট পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলায় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীরা তাকে নির্মমভাবে হত্যা করে লরিটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ব্যাপারে একজনকে গ্রেপ্তার করা হলেও তদন্ত প্রক্রিয়া এখন অবধি তেমন অগ্রগতি হয়নি। এই নিয়ে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করল বিডিএফ যুব ফ্রন্ট। আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ জানিয়েছিলাম। সচেতন মানুষ যারা আছেন, বিভিন্ন চালক, বিভিন্ন গাড়ির, তারাও আমাদের সাথে এই প্রতিবাদে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে বরাকের পাথারকান্দির বসবাসকারী শ্রী অলোক দাসকে মেঘালয়ে হত্যা করেছে, এবং এই হত্যার পিছনে যে জাতিবিদ্বেষ আছে তা আর বলে বোঝাতে হবে না। আমরা তা পরিষ্কার রূপে জানি, এবং আমরা দেখতে পাচ্ছি সমগ্র মেঘালয়ে যেরকম একটি ভলেটাইল সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, এক ধরনের এনার্কিক সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, এবং কার্যক্ষেত্রে আমাদের বিজেপি সরকার এবং তার যে সাথী কনরেড সাংমার সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাঙালিদের সুরক্ষা দিতে। অলোক দাসের যে হত্যাকারী, এটা যে একটা রেসিস্ট ক্রাইম, এবং এর পিছনে যে এক ধরনের তীক্ষ্ণ জাতিবিদ্বেষ আছে তা আর লুকায়িত নয়। সুতরাং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এবং অলোক দাসের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এটাই আমাদের বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে দাবি। গোপন সূত্রের খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার পিপি শইকিয়া লক্ষ্মীপুর থানার এসআই পিপলু পাল ও একদল পুলিশ বাহিনী নিয়ে এক অভিযান চালিয়ে এক ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করেন। মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীপুর থানাধীন সিংহের বন্ধ 2য় খণ্ডের হাতিরহাড় গ্রামে ইমরান আহমেদ রাজবড়বুইয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে 7 গ্রাম 54 মিলিগ্রাম হিরোইন সহ নগদ 3,71,500 টাকা জব্দ করে পুলিশ। সঙ্গে ধৃত ইমরান আহমেদ রাজবড়বুইয়াকে গ্রেফতার করে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের 249/21 বি ধারায় একটি মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতি পুনর্গঠিত করা হয়েছে। এ উপলক্ষে আজ হাইলাকান্দির জেসি পয়েন্ট হোটেলে আয়োজিত সভায় শরীফ উদ্দিন মাজার ভূঁইয়াকে সর্বসম্মতিক্রমে চতুর্থবারের জন্য জেলা সভাপতি হিসেবে মনোনীত করা হয়। কার্যকরী সভাপতি হিসাবে দেবব্রত পাল, শাহাদুল্লাহ আহমেদ লস্কর ও বিলাল আহমেদ লস্করকে মনোনীত করা হয়। সাধারণ সম্পাদক হিসাবে আব্দুল মালিক লস্কর, রিয়াজুল হোসেন লস্কর, সবির আহমেদ বড়ভূঁইয়া ও আমির হোসেন মজুমদারকে মনোনীত করা হয়। এছাড়াও মইনরাম রিয়াং, অভিরাম রিয়াং সহ 7 জনকে সম্পাদক ও সেতু পাল, রঞ্জিত রি, সুমিতা কর্মকার সহ 10 জনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত করা হয়। এদিন 101 সদস্য বিশিষ্ট কৃষক মুক্তির নবগঠিত হাইলাকান্দি জেলা সমিতিতে প্রতিটি জাতি জনগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করে এক শক্তিশালী কমিটি গঠন করা হয়। আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আজকে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভার সিদ্ধান্ত মর্মে আজকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা কমিটি পুনর্গঠন করা হয়। কারণ আমাদের রাইজের দল গঠন হওয়ার পর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির অনেক কর্মকর্তা কৃষক মুক্তি ইস্তিফা দিয়ে রাইজের দল যোগদান করার কারণে আমাদের কৃষক মুক্তির অনেক পদ খালি ছিল। আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দির প্রতিটি আঞ্চলিক কমিটি, প্রতিটি ব্লক কমিটি এবং জেলা কমিটির উপস্থিতিতে আজকে হাইলাকান্দিতে একটি শক্তিশালী কৃষক মুক্তির জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে হাইলাকান্দির সরসপুর চা বাগানে সংঘটিত অপ্রীতিকর ঘটনার নিন্দা জানিয়ে এই ঘটনার তাৎক্ষণিকভাবে এক উচ্চস্তরীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানালো শিলচরের রাষ্ট্রভাষা এবং চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ। এই মর্মে আজ তারা শিলচরের জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করে। শিলচর বিমানবন্দরে নবনির্মিত এপ্রন আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। এয়ারপোর্ট অথরিটির ডিরেক্টর প্রদীপ কুমার গোড়াই জানান, 14 কোটি 90 লক্ষ টাকার প্রজেক্টের কাজ 2020 সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল। 2 পর্যায়ে এপ্রন নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ। পুরনো এপ্রনকেই নতুন করে আধুনিক পদ্ধতিতে 2 পর্যায়ে নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ কিছুটা বাকি রয়েছে। আজ থেকে শুরু হয়েছে নতুন এপ্রনে একাধিক বিমান পার্কিং করানোর ব্যবস্থা। এখনও কিছুটা কাজ বাকি আছে। সম্পূর্ণ কাজ শেষ হলে শিলচর বিমানবন্দরে কম করেও 5টি বিমান পার্কিং করতে পারবে বলে জানিয়েছেন ডিরেক্টর প্রদীপ কুমার গোড়াই। নতুন অ্যাপ্রনে আমরা একটা ফেজ ম্যানারে কাজ করছি তো আমরা একটা ফেজে কাজ কমপ্লিট করেছি এবং সেটা সুইচ ওভার হবে। এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং সম্ভবত আমাদের আগামীকাল থেকে ওটা আমাদের চালু হয়ে যাবে। মানে এইখানে ফ্লাইট নাম পার্কিং হবে? হ্যাঁ, ফ্লাইট পার্কিং হবে। নতুন এপ্রনে কতটা ফ্লাইট পার্কিং হবে, জায়গা কতটা ফ্লাইটের? আমি একটু ক্লারিফাই করে দিই, এটা নতুন অ্যাপ্রন ঠিক না। আমরা যে এক্সিস্টিং যে অ্যাপ্রনটা আমাদের ছিল সেটাকে 2 ভাগে ভাগ করে আমরা মডিফিকেশন ওয়ার্ক করছিলাম। সেই মডিফিকেশন ওয়ার্কের একটা পার্ট কমপ্লিট হয়েছে এবং এখন আমরা সেকেন্ড পার্টে যাব এবং 2টো বে আমাদের অপারেশনাল হয়েছে মডিফিকেশনে। যেটা কমপ্লিট হয়েছে এটার মধ্যে কটা ফ্লাইট পার্কিং করতে পারবে? এখানে অ্যাট এ টাইম যেমন চলছিল সেরকমই হবে এবং ইন দ্য মিন টাইম ইন অ্যাডিশন টু দিস মডিফিকেশনস আমরা নতুন 2টো বে করছি, বে নাম্বার 5 and 6, যার কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন যে ট্যাক্সি লিঙ্ক সেটা করতে হবে, সেটার জন্য কিছু টাইম লাগবে। ওটা হয়ে গেলে ইট উইল বি ডাবল ক্যাপাসিটি। কোনো ধরনের কৌশলই ধাপে টিকছে না পুলিশের কাছে। সব কৌশল ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। তাদের জালে পড়তে নেই কোনো ডিলামি পুলিশের। এবার অভিনব পন্থায় গাঁজা ও নেশা সামগ্রী সরবরাহ করছে সরবরাহকারীরা। পুনা মাছের হান্ডিতে গাঁজা সরবরাহ করার অপচেষ্টা অবশেষে ভেস্তে দিল পুলিশ। হাতে নাতে ধরে ফেললেন জনগণ। আটক করা হয় 2 অবৈধ সরবরাহকারী। নাম হচ্ছে আব্দুল মালিক ও সবুর আলী। করিমগঞ্জ শহর সংলগ্ন পুয়ামারা এলাকায় তাদের পাকড়াও করা হয়। পরবর্তীতে পুলিশের হাতে তাদের সমঝে দেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। প্ৰায় অনুমানিক 5 কেজিমান হ'ব, অলপ বেছি হ'ব 5 কেজি। তাৰপিছত আজি পাব্লিকৰ সহায়ত ইয়াতে ধৰা হ'ল তেওঁলোকক।
আৰু তেওঁলোকক এতিয়া আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰি পেলাই আইনগত যিটো ব্যৱস্থা সেইটো ল'ম। লগত কিমান টকা হ'ব? সেইটো অনুমানিক মূল্য 40,000 পৰা 50,000 ভিতৰত হ'ব লাগে। ছাৰ আগতো দেখা গৈছে যেন আপোনাৰ ড্ৰাগছৰ চলি আছিলে, যুঁজ চলাই আছিলে, এতিয়া কি এইটো কি চলি থাকিব নেকি? সেইটো চলি থাকিব। আৰু আপোনালোকে দেখা পাইছে যোৱাকালিও এটা তেনেকৈ আমি এজন দুৰ্বৃত্তক বহু পৰিমাণৰ ড্ৰাগছ ধৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। আজিও এনেকৈ গাঞ্জা নিচাযুক্ত দ্ৰব্য ধৰা হৈছে। ঠিক তেনেকৈ এইটো আমাৰ যিটো অভিযান আছে সেইটো আমি চলাই থাকিম। ৰাইজৰ সহযোগ পালে এইটো আৰু বাঢ়ি যাব। মানুহ দুটাৰ নাম কি ছাৰ? মানুহ দুটাৰ নাম আব্দুল মালিক আৰু চুবুৰ আলী। কিমানখিনি গাঞ্জা হ'ব? সেইটো অনুমানিক 5 কেজিমান হ'ব। 5 কেজি দুজনের নামটো কি আছিল? আব্দুল মালিক আৰু চুবুৰ আলী। হ'ব। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর। সোনাবাড়ীঘাট জিপির দুর্নীতির বিরুদ্ধে সরব হল স্থানীয় রাইট ওয়ে ফাউন্ডেশন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের কর্মকর্তারা চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে দুর্নীতি নিয়ে সরব হলেন। জিপির ভারপ্রাপ্ত সভানেত্রী নাজিয়া সুলতানা মজুমদারের ইস্তফা নিয়ে সন্দেহ প্রকাশ করে জিপি সভানেত্রীকেও তদন্তের আওতায় আনার দাবি জানান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বড়বুইয়া সহ অন্যান্যরা ক্ষোভের সুরে বলেন, জিপি সচিব বশির উদ্দিন লস্কর 53টি চতুর্দশ অর্থ কমিশনের প্রকল্পে কাজ সম্পন্ন না করে 1,44 লক্ষ টাকা তুলে নিয়েছেন। বৃহৎ এই দুর্নীতিতে ভারপ্রাপ্ত সভানেত্রী নাজিয়া সুলতানা মজুমদারও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন তারা। বিভিন্ন তথ্য তুলে ধরে ভারপ্রাপ্ত সভানেত্রী ও তার স্বামী মুন্না মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন তারা। সচিব ও ভারপ্রাপ্ত সভানেত্রীর বিরুদ্ধে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সংবাদ মেলা আয়োজন করছি। আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে আমরা জানাই আর যে গতকালকে আমরা সংবাদ মাধ্যমে পাইছি যে সোনাবাড়ীঘাট ইনচার্জ সভানেত্রী তাই পদত্যাগ করছেন। আমরা এর তীব্র বিরোধিতা করিয়ার এবং সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে সোনাবাড়ীঘাট জিপির 14 ফাইন্যান্সর যে 1,44 লক্ষ টাকা 17, 18, 19, 20 60টা বছরের টাকা সোনাবাড়ীঘাটের জিপির আত্মসাৎ করিয়া তাই জিপি সচিবের উপরে তাই দায়ী করিয়া জিপি সচিবরে দায়ী করিয়া আজকে জিপি ইনচার্জ সভানেত্রী যেন তাই পদত্যাগ করিয়ার এবার ধিক্কার জানাইয়ার টানে তাই একজন জনপ্রতিনিধি হইয়া এই জিপির তাই একজন সাধারণ জনসাধারণ তাই একজন প্রতিনিধি হইয়া এই জিপির মানুষের টাকা কীরকম আত্মসাৎ করছেন এর লাগিন আমরা রাইট ওয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বপ্রথম তাকে ধিক্কার এবং নিন্দা জানাইয়া। আমাদের এখানে একটা স্কিম ধরা হয়েছিল যে খবরস্থানের ওয়াল কনস্ট্রাকশন খবরস্থান ওই আর কি এটা ধরা হয়েছিল। এটা তো আমরা লগে তো সেক্রেটারির লগে কোনো যোগাযোগও নাই বিডিওর লগে। এটা আমরা পঞ্চায়েতে যে মুন্নু ভাই তাই না আমরা সেই সিগনেচার নিছুন বরঞ্চ নিয়ে টাকা উঠাইছুন। 75% টাকা অলরেডি উঠি গেছে, কিন্তু এই সম্পূর্ণ টাকা আমরা এখন পর্যন্ত পাইছি না। এটা তো আমরা কিছু টাকা দিছুন দিয়া কিছু কাজটা আরম্ভ করো কইয়া এরপরে আর কোনো পয়সাও দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, ওরকম চলিয়া যাতে। এর লাগিয়ে আমরা আর কি ডিসি মহোদয়ের কাছে এবং আমাদের বর্তমান বিধায়ক সোনাইর বিধায়ক সাজু ভাই করিমউদ্দিন তান কাছে অনুরোধ করিয়ার যে জিনিসটা তদন্ত করার লাগিয়া। অম্বিকাপুর জিপির অন্তর্গত পাঁচগড়ি ষষ্ঠ খণ্ডে প্রায় 150রও অধিক পরিবার দীর্ঘদিন ধরে জমা জলে ভুগছেন। এলাকাবাসীর অভিযোগ, ইসলাম উদ্দিন লস্কর ও রাজু বড়বুইয়া নামের দুই ব্যক্তি সরকারি প্রকল্পে নির্মিত নালা জবরদখল করে নিজেদের সীমানায় ঢুকিয়ে দেয়। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। বৃষ্টির দিন আসলেই আশপাশের সকল জমি জলমগ্ন হয়ে যায় এবং তাদের একমাত্র যাতায়াতের রাস্তা জমা জলে ডুবে যায়। ফলে একদিকে কৃষকরা কোনো ধরনের চাষ করতে পারছেন না, ছাত্ররা স্কুলে যেতে পারছেন না এবং অসুস্থ হলে রোগীদের
কাঁধে করে নিয়ে যেতে হয় হাসপাতালে। এ মর্মে বেশ কয়েকবার এলাকার পঞ্চায়েত ও বিধায়কের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। এরপরও কোনো ধরনের সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে জেলা উপায়ুক্তকে এক স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকেও কোনো ধরনের হেলদোল হচ্ছে না। তারপর বাধ্য হয়ে আজ এলাকাবাসীরা মিলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তারপর সাংবাদিকদের সম্মুখে তাদের দুর্ভোগের সমস্ত কাহিনী তুলে ধরেন। গুপাট রাস্তার ভিতরে আমাদের ক্ষেতের জায়গা আছে, এই জায়গাগুলা সব জলের নিচে ঢুকে গেছে। সরকারি ড্রেন বানাইল আছে, ড্রেন সবে যার এই জায়গার সামনে মাটি ফেলাইয়া আমরা ড্রেন ব্লক করে রাখছে। জল না যাওয়ার কারণটা হইল গিয়া মানে ড্রেন যেটা আছে ড্রেন সবটা বন্ধ হয়ে গেছে, ড্রেন সব ব্লক করে। ইসলামউদ্দিন লস্কর আর রাজু বড়বইয়া তারা ড্রেনটা বন্ধ করে দিছে। জব কার্ডর ড্রেন আসলো, ড্রেনটা এনে দিয়েছে আর এটা বন্ধ করে রাখি দিয়েছে। ড্রেনটা কী কারণে বন্ধ করছে সেই জানে। জায়গা কম রেটে লইতো, মানুষের দুর্গতি হইতো, মানুষ খাদায় আটিতো, জায়গা বেচিয়া যাইতো। হে কিন্তু এরপরে রেটে আবার ব্যস্ত রাস্তা বানাইতো। ওটাও তার বক্তব্য। ওই যে গুপাটের যে রাস্তা আছে এই রাস্তাটা আমরা চাই আর সরকারে যে কোনোভাবে কাজ করাইয়া দিত, মানুষগুলা যেভাবে সুন্দরভাবে চলতে পারে আটতে পারে, ওই কারণে মানে আমরা কমপ্লেন করি। আর যেগুলা মানুষ আছে এইখানে সব মানুষে এইখানে চলাফেরা করতে করতে তারা চর্মরোগ হইয়া সারছে। বেয়ারামে মানুষ ভুক্তভোগী। এই ভুক্তভোগীটা কিন্তু মানুষের কীরকম বাঁচাইতে লাগে এই ব্যবস্থা সরকারে যাতে নেয়। এইখানেও প্রায় 150-200 পরিবার হয়ে যাব, 150-200 পরিবার আছে। আমরা চাই আর যে যেগুলা মানুষ আছে ওইগুলা সুন্দরভাবে যাতে বাঁচতে পারে এই ব্যবস্থা সরকারে যাতে করে। এই রাস্তা যেটা আছে এইটার দিকে শুকনার দিনও গাড়ি দৌড়ায়, কিন্তু এই বর্ষার দিনের কারণে জল ব্লক হওয়ার কারণে গিয়া দেখা যায় আজকে এই মানুষগুলা চলতে পারেন না। হাঁটুর উপরে কাপড় উঠাইয়া মেয়ে লোক চলতে লাগে। দূর এই প্রায় আধা কিলোমিটার দূরে থেকে গিয়া জলও আনতে লাগে। তারা গড় যে জলের ব্যবস্থাও নাই, যার কারণে ওই যে জলের এই যে নোংরা জল ছানার কারণে গিয়া দেখা যায় বাচ্চাগুলা মেয়েগুলা অসুস্থ হইয়া গড় পড়ি থাকছে। এই অসুখ বিসুখ হইলে মানুষের মানে বইয়া চেয়ারগুলা দিয়া বইয়া নিতে লাগে, বইয়া রাস্তা টানিয়া অটোত উঠাইয়া মেডিকেল লইয়া যাইতে লাগে। ওই রকম কন্ডিশন চলের এই রাস্তার যে মানুষগুলা আছে এই মানুষগুলার খুব বেশি দুর্গতি চলের। আমি সরকারের কাছে অনুরোধ করি আর যাতে এই রাস্তাটারে সুন্দর মতো বানাইয়া দেওয়া যায় জেলা। দক্ষিণ দোলাইর বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোভিড ভ্যাকসিন না পাওয়ায় বুধবার তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় 2 শতাধিক জনতা এদিন সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রের সামনে এসে জড়ো হলেও ভ্যাকসিন তাদের মেলেনি। তারা জানান 6 কিলোমিটার হেঁটে এসে মেলেনি ভ্যাকসিন। ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে পারেননি অনেকেই। তাই ক্ষুব্ধ হয়ে জনতা সংবাদ মাধ্যমের কাছে তাদের ক্ষোভ তুলে ধরেন। আমরা বিদ্যারতনপুর হসপিটালে ভ্যাকসিনে আর মানুষে পোষায় না। মানুষ সারাদিন বইয়া কেউ ঘুরিয়া যায়, কেউ পায় না। অনেক দূর থেকে মানুষ আয় হসপিটালে। আর এইটাই অনুরোধ মানে যে 1500 মতো পাঠাইলে একদিনে ভালো হয়, এইটাই আমার অনুরোধ। মানুষের অনেক কষ্ট হইতেছে না, অনেক দূরে থেকে আয়, মেঘ বৃষ্টির দিন কাদা। আজকে সোমবারে আইয়া আমরা ঘুরিয়া গেছি, ভ্যাকসিন বাড়াইতাম পারছি না। আর আজকেও আইছি সকালে 6টা থেকে শুনিয়া ওইটা কি আইছি আটি আবার 9:30 বাজছে না আইয়া। 6 কিলোমিটার আটি আইছি আইয়া আর না আইয়া ভ্যাকসিন পাইছি না। আইয়া 4 দিন থেকে ইয়া পর দিয়া ডাক্তারে হইলেও ডাক্তারের কোনো চান্স দিন না, কিছু মাতি না, হয়নি তা আমি জানি না। আর 4 দিন থেকে আমরা অনুভূত আছি উপাসে মরিয়া। 200 মানুষ একে তো করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে দুরবস্থা জনগণের, তার উপরই নানা সমস্যায় তাদের জীবন হয়ে যাচ্ছে মূল্যহীন। গভীর সংকটের মুখে পড়েছেন পশুপালক ব্যক্তিজনেরা। কেননা বিগত 10 বছর ধরে পশু হাসপাতাল একেবারে জরাজীর্ণ অবস্থায়। শুধু হাসপাতালের ভিত খাড়া রয়েছে, পশুদের চিকিৎসার নেই কোনো উত্তম ব্যবস্থা। পশুদের জটিল রোগ দেখা দিলে তার নিরসনে বিভ্রান্তির মুখে পড়তে হচ্ছে পশুপালকদের। গাটের অর্থ খরচ করে হয়তোবা কখনো করিমগঞ্জে বা নিলামবাজারে ছুটে যেতে হচ্ছে, তাও তারা বহু সমস্যার মুখে। তাদের সমস্যার সমাধানে নেই কোনো কারোর হেলদোল। শেষ পর্যন্ত পশু হাসপাতাল সংস্কারের জন্য রাজপথে নামতে বাধ্য হলেন পশুপালকরা। প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। অবিলম্বে পশু হাসপাতাল সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন করেন ভুক্তভোগীরা। এই ঘটনা করিমগঞ্জ জেলার গন্দাই এলাকার পশু হাসপাতালের। আমরা হচ্ছি দেখেন এত অঞ্চলবাসী জনসাধারণ, গান্ধাই জিপির অন্তর্ভুক্ত।
কারণ কৃষিখাত যেহেতু হচ্ছে আমাদের শুধু অসম নয়, ভারতের প্রধান জীবিকা অর্জনের উৎস, তাই পশুপালনও হচ্ছে তার সাথে একটা অপরিহার্য অঙ্গ জনসাধারণের। তাই আমি আমার অসম সরকার তথা বিধায়ক পশুপালন মন্ত্রী ওনাকে উদ্দেশ্য করিয়া বলছি যে প্রতিদিনই প্রায় সময় আমরা আসা যাওয়া করার সময় আমরা এদিকে দেখি অনেক মানুষ দূর দূর অঞ্চল থেকে এদিকে পশু, গরু, মহিষ, ছাগল ইত্যাদি নিয়ে এসে ফিরে যায়। তো তোমরা ফিরে যাচ্ছ কেন প্রশ্ন করলে বলি এখানে কোথায় যাব? আমরা শুনেছি এখানে একটি হসপিটাল, পশু হসপিটাল আছে, তাই নিয়ে আসলাম। এখানে দেখি এখানে ডাক্তারও নাই, এমনকি বিল্ডিং নেই, সাইনবোর্ডও নেই। গান্ধাই গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দাসকাম এলাকাতে একটা ভেটেনারি বিগত 10 বছর আগে মানুষ গরু মহিষ নিয়ে মানে আসলে মানুষ অনেক ফল পাইছে, বা এলাকাতে অনেক গরু বাছুর এগুলা এখন বর্তমান অবস্থায় যে 10 বছর থাকি আমরা এলাকার পশু চিকিৎসার লাগে কোনো মানুষ আইলে এখানে কোনো স্থান চিত কোনো কিছু পায় না। না, ডাক্তার তো আজকে আমরা গরু নিয়ে আইছি, কোনো ডাক্তার পাইছি না। আমরা পশু হাসপাতালটা বন্ধ। আমরা বিগত কয়েকদিন আগে গেছিলাম ডিস্ট্রিক্ট ভেটেনারি, তাই কইছেন হাসপাতালে গেলে পাইবাই। এখানে তো কোনো গরু নাই, হাসপাতালও কোনো গড় নাই, কোনো সাইনবোর্ড গান্ধাই জিপির পশু হাসপাতালও কোনো সাইনবোর্ড নাই যে ওই জায়গায় যাইতাম, ইলা কইয়াও কোনো সাইনবোর্ড নাই। আমরা বড় কষ্টর মাঝে আছি। আজকেও গরুটা বেমার লইয়া আইছি, কিন্তু কোনো সুযোগ নাই। আমরা লীলামবাজার ভেটেনারি এখন যাইতে লাগে। এর কারণে আমরা মানে আপনাদেরও পাইছি, আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা ইমিডিয়েটলি আমরা গান্ধাই জিপির পশু হাসপাতালটা জেলা হয় এবং আমরা কীভাবে ডাক্তার পাই, আমরা এই লাইনটা সরকার মারফতে কীভাবে আমরা পাই, আমরা এই লাইনটা করিয়া দেই, আপনার সহযোগিতায় আমরা করিয়া দেন। গত 15ই আগস্ট শিলচরে স্বাধীনতা দিবসের প্যারেডে প্রথম স্থান দখল করেছে 62 গার্লস এনসিসি ব্যাটালিয়ন। 62 গার্লস এনসিসি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল রিতেশ পাল এক বার্তায় এ খবর জানিয়েছেন। 62 আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসি প্লাটুন। ক্ল্যাপ ক্ল্যাপ। গ্রামীণ সড়ক সংস্কারে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলেও করিমগঞ্জ জেলার এওলাবাড়ি রাজাটিলা এলাকার জনগণের নেই কোনো ভাগ্য পরিবর্তন। সমস্যার স্তূপে রয়েছেন তারা। বিশেষ করে বেহাল সড়ক নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে, কেননা মুখ থুবড়ে পড়েছে সড়ক। একই হালে 5 বছর ধরে ভারী বৃষ্টিপাত হলে পুকুরের আকার ধারণ করে সড়কটি চলাফেরায় সমস্যার সৃষ্টি হচ্ছে। সড়ক সংস্কারের জন্য আবেদন নিবেদন করলেও নেই কারোর কোনো পদক্ষেপ। শেষ পর্যন্ত রাজপথে নামতে বাধ্য হলেন ভুক্তভোগীরা। বেহাল সড়কের সামনে প্রতিবাদ কার্যসূচি পালন করেন তারা। অবিলম্বে এই সড়ক সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। ওয়ার্ড নাম্বার 8, ওয়ার্ড নাম্বার 1 রাস্তা কাজ হচ্ছে না কেন? সরকার জবাব চাই, জবাব দাও। আমাদের অসুখ হয়ে গেলে হসপিটাল নেওয়ার জন্য বহুত কষ্ট হয় আমাদের, আর গাড়ি ফট করে পাওয়া যায় না রাস্তা খারাপ জন্য। তাই জন্য আমি অনুরোধ করছি মানে রাস্তাটা ফটাফট বোনার জন্য, এতটাই আমি অনুরোধ করছি। কতদিন থেকে রাস্তা খারাপ? চলে 6.5 বছর হয়ে যাবে এরকম রাস্তা দিয়ে চলাফেরা করছেন? হ্যাঁ। কতদিন থেকে রাস্তাটা খারাপ? 6 বছর হইব, অনুমানিক 6 বছর। এটা কোন জায়গা? এটা এলাবাড়ি টি গার্ডেন রোড। এলাবাড়ি টি গার্ডেন রোড, নজাটিল্লা পায়া খাটাকাল, পায়া কন্নমধ্য খাটাকাল, এলাবাড়ি টি গার্ডেন রোড, নজাটিল্লা এরিয়া, লঙ্গাইগাঁ জিপি। আপনাদের তো চলাফেরা করতে ভীষণ কষ্ট হচ্ছে। রাতে নিশা ভীষণ কষ্ট। রাত্রেবেলা তো লাইট নেই, আমাদের স্ট্রিট লাইট নেই, অন্ধকার থাকে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড়ে শক্তিশালী হচ্ছে অগপ দল। আজ গঠিত হলো 2 সমষ্টি কমিটি। নতুন এসওপিতে ক্ষুব্ধ যাত্রীবাহী যান চালকরা। করিমগঞ্জ এএসটিসি কার্যালয়ের সামনে করলেন বিক্ষোভ প্রদর্শন।
মেঘালয়ে করিমগঞ্জের চালককে হত্যা, প্রতিবাদে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল বিডিএফ। পিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।